প্রিয় দর্শক শ্রোতা, আজ 23 জানুয়ারি শুক্রবার। প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজিত সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কুলসুম আক্তার সুমি। কারিগরি সহযোগিতায় আছেন HB রিতা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন IRS ক্রেডেনশিয়ালড ট্যাক্স প্রফেশনাল কুদরত-এ ইলাহি। তিনি USA ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি IRS থেকে হাইয়েস্ট রিওয়ার্ড এনরোলড এজেন্ট ক্রেডেনশিয়াল পাওয়া একজন ট্যাক্স প্রফেশনাল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি ট্যাক্স প্রফেশনে সুনামের সাথে কমিউনিটিতে সেবা দিয়ে আসছেন। নিউ ইয়র্কের ওজন পার্কে অবস্থিত সুপরিচিত প্রতিষ্ঠান এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস এর ফাউন্ডার এবং CEO তিনি। কর বা ট্যাক্স প্রদান প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব, কিন্তু ট্যাক্সের জটিল নিয়ম কানুন অনেক সময় আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এসব নিয়েই কথা বলবেন আজকে তিনি। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম আলো USA ফেসবুক পেজে লাইভ দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো USA শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন। আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জনাব কুদরতে ইলাহি, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা জানি যে ট্যাক্স মৌসুম শুরু হয়েছে। আমেরিকায় সাধারণত প্রতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বিগত বছরের আয়ের উপর ট্যাক্স দাখিল করতে হয়। শুরুতেই জানতে চাইবো, কেন একজন করদাতার আপনাদের মতো বা আপনার মতো বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন? খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথমত সবাইকে জানিয়ে রাখি, যারা জানেন তো জানেন, যারা জানেন না, এবার 2025 সালে যে ট্যাক্স রিটার্নটা সাবমিশন হবে, সেটা হচ্ছে এই বছরের জানুয়ারি 26 তারিখ সোমবার থেকে শুরু হচ্ছে প্রসেস হওয়া। যদিও কারো যদি কোনো ডকুমেন্ট সবগুলো রেডি থাকে, ওনার ইনকাম ডকুমেন্ট, এক্সপেন্সেস ডকুমেন্ট, ডিপেন্ডেন্ট ডকুমেন্টস সব যদি রেডি থাকে, উনি এর আগেও ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে পারেন, কিন্তু IRS প্রসেস শুরু করবে 26 জানুয়ারি থেকে আর কি। আপনার প্রশ্নটা ছিল একজন ট্যাক্স পেয়ার কার কাছে ট্যাক্স ফাইলটা সাবমিশন করার জন্য যাওয়া উচিত, বা কাদের কাছে গেলে ভালো, কেন বা যাবেন না করে? রাইট, আমাদের কাছে কেন আসবে, বা যারা প্রফেশনাল, যারা এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ এক যুগের বেশি কাজ করছে বা অভিজ্ঞতা আছে, তাদের কাছে যাওয়া উচিত। এবং এই একটা জায়গায় হচ্ছে আমাদের কমিউনিটি বলেন অথবা এর বাইরে যারা আছে, তারা এই একটা ভুলে অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে অনেক সময়, নট নেসেসারিলি সব সময়। তবে যারা অভিজ্ঞ আছে এবং IRS ক্রেডেনশিয়াল আছে, বা CPA বা EA বা অ্যাটর্নি যারা আছে, ওদের কাছে গেলে হচ্ছে সর্বপ্রথমে হচ্ছে উনি নিশ্চিত থাকতে পারবে যে IRS এর ট্যাক্স কোড এবং ল অনুযায়ী একটা ট্যাক্স ফাইল যেভাবে করলে উনি সেফ থাকবেন, উনি ম্যাক্সিমাম রিফান্ডটা লিগালি পেতে পারেন, এবং ওনার ম্যাক্সিমাম যে ডিডাকশন, যে খরচগুলো উনি বিভিন্ন বিজনেসের জন্য, ওনার যে কাজের জন্য যেগুলো লিগালি উনি দেখাতে পারে, সেগুলো নিশ্চিত উনি নিতে পারবেন। এবং উনি কখনোই এটার সম্মুখীন হওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে, যে উনি যে খরচ বা এক্সপেন্সেস গুলো, বিজনেস ডিডাকশন গুলো উনি দেখাচ্ছেন, যে ক্রেডিটটা উনি নিচ্ছেন, সেগুলা যেন লিগালি হয়, এবং 2 মাস পরে 3 মাস পরে যেন ওনার IRS থেকে একটা চিঠি পেয়ে উনি মাথায় হাত দিয়ে বসে থাকে, কোথায় করলাম, কি করলাম। ওই জায়গাটায় আমরা খুব বেশি করে হেল্প করতে পারি, উনি নিশ্চিত থাকতে পারে হি অর শি ইজ ইন এ সেফ হ্যান্ড। মোদ্দা কথা হচ্ছে, যে কোনো কাজে আপনারা জানেন, যে যে কাজে প্রফেশনাল, লাইক ফর এক্সাম্পল আপনি, এখন আমরা কথা বলছি, আপনি এই কাজেই প্রফেশনাল, এই কাজে আপনি পারদর্শী, আপনি খুব ভালো কাজ করছেন, আপনার এই মিডিয়াতে ভালো, আমাকে ওখানে বসাই দিলে আমি তো শেষ। সো যে যে কাজে প্রফেশনাল, তার কাছে গিয়ে যদি আপনি কাজটা করেন, আপনার জন্য ভালো, আপনার আমেরিকান ট্যাক্স লাইফটা অনেক নিশ্চিন্ত যাবে। সো এই ইয়েস, প্রফেশনালদের কাছে যাওয়া এই জন্যই, উনার স্বার্থে ওনাকে যাওয়া উচিত। উনি কোনো একটা জায়গায় অল্প একটু খরচে, হাত খরচ দিয়ে ট্যাক্স ফাইলটা করে চলে আসলো, ও আমি ম্যাক্সিমাম রিফান্ড পেয়েছি, ওই জায়গায় যাও, নো প্লিজ। বিশেষ করে আপু, এই বছরটা খুব ইম্পর্টেন্ট একটা বছর ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য। সো যে কোনো কাজে না গিয়ে, কম খরচের জন্য না গিয়ে, একটু ভালো একটা ব্র্যান্ড বা ভালো একজন প্রফেশনাল যাদের ক্রেডেনশিয়াল আছে, আমি বারবার উল্লেখ করব বা করছি,
ক্রেডেনশিয়াল সেটা নিয়ে আমরা একটু পরে হয়তো আলাপ করি, এটা মানে কি। তবে ওনার কাছে গেলে আপনি নিরাপদ থাকবেন, আর এটা আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। চমৎকার আলোচনা সূত্রপাত করলেন। আহ, আপনার কাছে এরপর যদি জানতে চাই যে আসলে সময় মতো ট্যাক্স প্রদান করা কতটা জরুরি, বা না করলে কি ধরনের সমস্যা হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এই যে টাইম লিমিটটা আছে, এই টাইমের মধ্যে করাটা কেন জরুরি, না করলে কি ধরনের সমস্যা হতে পারে। আরেকটা সুন্দর প্রশ্ন। এই একটা প্রশ্ন দিয়ে আমরা অনেক ঘন্টা আলাপ করতে পারবো, তবে আমি যতটুকু সম্ভব সংক্ষেপে বলে দিচ্ছি। ট্যাক্স ফাইল করতেই হবে এরকম না সবার জন্য। অনেক শুনে বলবে কি বলে। তবে ফর এক্সাম্পল আমেরিকাতে ট্যাক্স ফাইল তারা করা জরুরি যাদের ইনকাম একটা সাফিসিয়েন্ট ইনকাম আছে, যেটা ট্যাক্সেবল ইনকাম, এবং যাদের রিফান্ড পেতে পারে, যাদের ডিপেন্ডেন্ট আছে, তারা করা জরুরি। তবে যারা রিফান্ড পাওয়ার প্ল্যান করছে বা ডিউরিং দ্য ইয়ার প্রত্যেক পে চেকে উনি ট্যাক্স দিয়ে দিয়েছে, উনি ট্যাক্স ফাইল না করলে উনারই লস। কিভাবে লস? ধরেন দুজন কাপল, মানে ম্যারিড ফাইল, ওনারা ম্যারিড এবং ওনাদের দুজন মানে ডিপেন্ডেন্ট আছে, স্মল চাইল্ড আছে। ওনাদের ইনকাম হলো W2 ফর এক্সাম্পল $30,000। ওনারা ডিউরিং দ্য ইয়ার ভালো অনেকগুলো ট্যাক্স দিয়েছে উনি গভর্নমেন্টকে, নিউ ইয়র্ক স্টেট বা যে যে স্টেটে আছেন, বা ফেডারেল ট্যাক্স, মেডিকেড ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স। উনি যদি ট্যাক্স ফাইলটা না করে, তাহলে উনি দুইজন ডিপেন্ডেন্টের জন্য, প্রত্যেক ডিপেন্ডেন্টের জন্য $2,200 চাইল্ড ট্যাক্স ক্রেডিট। তাহলে এখানে অ্যারাউন্ড $5,000। তারপর আর্ন ইনকাম ক্রেডিট আছে, ম্যাক্সিমাম উনি $6,000-7,000। এবং উনি যে এক্সট্রা কিছু ট্যাক্স দিয়েছেন ডিউরিং দ্য ইয়ার, ওই ট্যাক্সটা উনি আর ফেরত পাবেন না। তো সবগুলো মিলে উনি অনেকগুলো রিফান্ড ওনার পকেটে আসলো না, সরকারের পকেটে থাকলো। এখানে একটু বলে রাখি, উনি যদি ট্যাক্স ফাইলটা না করে এবং 3 বছর যদি উনি এই ট্যাক্স ফাইলটা না করে, এই বছরের ধরেন আগামী 3 বছর পর উনি ভুলে গেছেন বা করেন না বা খেয়াল করেন নাই, 3 বছর পরে উনি ওই যে যে টাকাটা উনি পাওয়ার কথা সরকার থেকে, ওটা উনি আর পাবেন না। 3 বছর পরে ওটা সরকারের টাকা হয়ে যাবে। সো এটা হলো একটা, যারা রিফান্ড পাবেন। তাহলে না করলে ওনার ক্ষতি এটা। কিন্তু উনি যদি না করেন, সরকারের আর খুশি, ইস ওকে, তোমার টাকা তুমি নাও, নয় আই এম গুড। তাহলে ওনার ক্ষতি। কিন্তু যারা গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টকে টাকাটা দিতে হবে, উনি স্মল একটা বিজনেস আছে, ফর এক্সাম্পল একটা গ্রোসারি স্টোর আছে, কেউ উবার ড্রাইভ করছেন, কেউ ফুড ডেলিভারি দিচ্ছেন, অথবা যে কোনো বাসায় বসে উনি কনসালটেন্সি করছেন, বা একটা হেয়ার ড্রায়ার, মেকআপ, অনেক রকম আর্টিস্ট আছেন, ফটোগ্রাফি আছে। ওনারা যে ইনকাম গুলো করছেন, ওখানে একটা আছে, ট্যাক্স কোড আছে, যে $400 এন্ড অ্যাবভ যদি হয়, ওনাকে ওইটা রিপোর্ট করতেই হবে। আরেকটা হচ্ছে $600 এন্ড অ্যাবভ যদি হয়, ওই কোম্পানিটা নিউ ইয়র্ক স্টেট, এবং আমি নিউ ইয়র্কের কথা এই জন্য বলছি যেহেতু আমার অফিস নিউ ইয়র্ক বেসড। যদিও আমি 50 স্টেটে কাজ করি, আমি অলরেডি 20টা-21টা স্টেটের ট্যাক্স রিটার্ন আমি এখানে বসে করি। আমার আনলিমিটেড ট্যাক্স প্রিপারেশন এবং হচ্ছে রিপ্রেজেন্টেশন অথরিটি আছে 50 স্টেটস। সো তারা যদি ওই যে 1099 যেটা বলছিলাম, যে ইনকামের যে ডকুমেন্ট, ওটা কিন্তু গভর্নমেন্ট, ওই কোম্পানিটা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। তো আপনি যদি ট্যাক্স ফাইলটা না করেন, কয়েক মাস পরে বা ডাউন দ্য রোড, কয়েক বছর পরে সরকার আইআরএস আপনার চিঠি পাঠাবে, মিস্টার আলাহি, আপনি তো এই ট্যাক্স ফাইলটা করেন নাই, সো এই জন্য আপনার এইটা জরিমানা, এতটুকু ইন্টারেস্ট, এবং এটা আপনাকে দিয়ে দিতে হবে। তো বিভিন্ন কারণে ট্যাক্স ফাইলটা করা উচিত। না করলে ওনারই প্রবলেম, এবং উনি অনেক দেনার মধ্যে পড়বে, অডিটেড পড়ে যাবে। আর যারা রিফান্ড পাবেন তাদের রিফান্ডের জন্য এখন প্রশ্ন আসতে পারে, উনি তাহলে কি কি বিপদের সম্মুখীন হতে পারে। একটা তো যে হইল, সেটা হচ্ছে দুটো জরিমানা হয়, দুটো প্রবলেম ট্যাক্স ফাইল না করলে, যারা মানে দিতে হয় আইআরএস কে অথবা নিউ ইয়র্ক স্টেট কে। একটা পেনাল্টির কথা হচ্ছে ট্যাক্স ফাইল, এটাকে বলা হয় পেনাল্টি ফর নট ফাইলিং। মানে ফাইলটা জানুয়ারি, যেমন এবার শুরু হয়েছে জানুয়ারির 26 তারিখ থেকে, এটা শেষ হবে এপ্রিলের 15 তারিখে। এর মধ্যে যদি উনি ট্যাক্স ফাইলটা না করে, ইভেন 16 তারিখও হয়ে যায়, ওনার কিন্তু ডিলে হয়ে গেল, একদিন দেরি হয়ে গেল। সো এটার জন্য একটা পেনাল্টি হবে যে উনি ট্যাক্স ফাইলটা করে নাই। আরেকটা পেনাল্টি হবে, ধরেন উনি 1,000 টাকা দেনা বা $10,000 ও করার কথা ট্যাক্স ফাইল করলে, কিন্তু ওই টাকাটা উনি দেয় নাই। তাহলে দুটো পেনাল্টি হইলো, ওনার দুটো অপরাধ হয়ে গেল। একটা হচ্ছে ফাইল করে নাই, একটা হচ্ছে টাকাটাও দেয় নাই। রাইট, তাহলে এটা তো পেনাল্টি হবেই। এর উপরেও উনি যে টাকাটা দেয় নাই এবং ফাইল করেন, এর উপরে পেনাল্টি হলো না, তার উপর আবার ইন্টারেস্ট হইতেই থাকবে প্রত্যেক মাসে। সো অনেকে মনে করেন
আমি অনেক টাকা দেনা হব, আমি ট্যাক্স ফাইল করবো না, পালায় বেড়ানোর চেষ্টা করে, অথবা আসলে ওনার প্রবলেম আছে, টাকাটা নাই ওনার কাছে। কিন্তু আমাদের পরামর্শটা হচ্ছে, উনি টাকাটা যদি নাও থাকে, ওনার যদি $10,000 দেয় না বা $5,000 দেন, আমাদের স্ট্রংলি পরামর্শটা হচ্ছে উনি ফাইলটা করে ফেলুক ডিউ টাইমে, তাহলে একটা প্ল্যান থেকে বেঁচে গেল। উনি ফাইলটা যদি করে ফেলে, সাবমিট করে দেয়, উনি ধরেন টাকা দিতে পারছে না, উনি একটা ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করে ফেললো গভর্নমেন্টের সাথে, যে আমি $50 করে দেবো, $100 করে মান্থলি দেবো, যখন আমার হাতে টাকাটা আসবে তখন আমি গভর্নমেন্টকে দিয়ে দিব। সো এটা করলে হবে কি, উনি অনেকগুলো পেনাল্টি থেকে উনি বেঁচে গেল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, পে না করার জরিমানার চেয়ে ফাইল না করার জরিমানা অনেক বেশি। সো উনি বেটার ফাইলটা করে ফেলো। ফাইল করাই বেটার সেক্ষেত্রে। রাইট, ফাইল বের করে উনি ধরে ওই ইন্টারেস্টটা কমে গেল, পেনাল্টি কমে গেল, উনি শান্তিতে থাকতে পারবে। আর অনেকে, এবং এটা হতে পারে, আপনার সংক্ষেপে ছেড়ে দিচ্ছি আরেকটা কথা বলে, এই একই কথা সামারি করে, তাহলে ফাইল করতে হবে নিজের জন্য। আর আপনি জানেন নিউ ইয়র্ক, আমেরিকাতে প্রত্যেকটা ট্যাক্স ফাইল যদি আপনি করেন, আমরা অবশ্য পরের দিকে এটা আসতে পারে বিস্তারিত আলোচনায়, যে আপনার অনেকগুলো বেনিফিট আছে, সেই বেনিফিট গুলো আমরা হয়তো ধীরে ধীরে একটু পরে আলাপ করবো। জি, তবে আমি আসলে জি তবে ডিউ টাইমে ট্যাক্স ফাইল করাটা সবার জন্যই ভালো, আপনার ভবিষ্যতের জন্য, আপনার ট্যাক্স লাইফের জন্য, এবং আপনার ফ্যামিলি, আপনার বিজনেস, সবকিছুর জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন আমি আসলে ওই প্রসঙ্গে আসছিলাম, যে অনেকে জানেন না যে কোন কোন খাতে আসলে ডিডাকশন বা ক্রেডিট পাওয়া যেতে পারে। তো ফলে দেখা যায় যে যত টাকা ওনার দেওয়ার কথা ছিল তার থেকে বেশি ট্যাক্স দিয়ে থাকেন বা দিয়ে বসেন। সেই ক্ষেত্রে আপনি একটু বিস্তারিত বলেন যে কোন কোন খাতে আসলে ডিডাকশন পাওয়া যায়, পাওয়া যেতে পারে। ওয়েল, ডিডাকশন বলতে আমরা কি বুঝি এটা একটু বলি আবার। ডিডাকশন বলতে, যেমন একজন যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স ফাইল করে, মানে আমি একা অথবা আমার ফ্যামিলি মেম্বার আছে, মানে ব্যক্তিগত ট্যাক্স ফাইলটার মধ্যে একরকম, আবার যদি ব্যবসা থাকে আরেক রকম। সো আমরা আজকে একটু ফোকাসটা করি বিশেষ করে ধরেন স্মল বিজনেস অথবা পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্যাক্সটা নিয়ে আমরা থাকি। জি সো ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মধ্যেও আবার সেলফ এমপ্লয়মেন্ট যেগুলোর কথা বলছি, স্মল বিজনেস একটু আগে যেগুলো মেনশন করেছি, ওখানের মধ্যেও পার্সোনাল ইন্ডিভিজুয়াল ট্যাক্স যদি আমরা বলি, ধরেন আমার যদি একটা বাড়ি থাকে, জি ওই বাড়ি যদি আমি রেন্টে দিই, জি আমার তো একটা মর্টগেজ, প্রত্যেক মাসে আমরা লোন যেহেতু নিয়েছি ওগুলো পেমেন্ট করি, তাহলে একটা বাড়িতে যদি আমার রেন্ট থাকে, রেন্টাল ইনকাম থাকে, এবং ওটার তো খরচও কিছু আছে ওই বাড়ির খরচ পেছনে, আছে। হ্যাঁ, লাইক মর্টগেজ আমি দিয়েছি, বাড়িটা পেইন্টিং করেছে, একটা বেসিন লাগিয়েছি, ইলেকট্রিসিটি বিল আছে, জি গার্বেজ ক্লিনিং আছে, সো আ লট অফ আছে, যেটা হচ্ছে ওই বাড়ির ইনকাম থাকে, স্কেজুল ই বলি আমরা, ওখানে ওই ডিডাকশন যেন উনি দেখাতে পারে। এবার আরেকটা মজার ব্যাপার আছে, এই যে বিগ বিউটিফুল বিল নামে একটা বিল আসে, আপনারা জানেন, জি যেটা হলো, আমরা বলছি এই বিলটা হচ্ছে মানে আমেরিকার ইতিহাসের বলা যায় সবচেয়ে চমক জাগানো এবং রিফান্ড কেন্দ্রিক একটা বিল আর কি। বিল। জি So, এখানে একটা ডিডাকশন দিচ্ছে, এটাকে বলে সল্ট ক্রেডিট ডিডাকশন, মানে হলো স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স ক্রেডিট। তো যেমন অনেকের যদি বাড়ি থাকে নিউ ইয়র্কের বা বিভিন্ন স্টেটে, বিভিন্ন সিটিতে দেখবেন প্রপার্টি ট্যাক্স অনেক হাই। সো প্রপার্টি ট্যাক্স গুলো আগে ছিল 10,000, বিভিন্ন ট্যাক্স, আপনার স্টেট ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স দিচ্ছেন, সেটা $10,000 পর্যন্ত আপনি ডিডাকশনটা নিতে পারতেন, মানে খরচ হিসেবে দেখাতে পারতেন। এবার এটাকে 40,000 করা হয়েছে, 40। তো তার মানে এইটা যদি কেউ না জানে, উনি অনভিজ্ঞ একটা জায়গায় যায়, অথবা যে ইনফরমেশনটা ভালো মতো বুঝে নাই, তাহলে উনি ডিডাকশনটা মিস করে ফেললো। এটা হচ্ছে বাড়ির ক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম। আরেকটা জায়গা হতে পারে, যারা বিজনেসের কাজে গাড়িটা ইউজ করে, অথবা যিনি উবার ড্রাইভ করেন, অথবা লিফট ড্রাইভ বা ট্যাক্সি ড্রাইভ করেন, যে ভাই ব্রাদার আমাদের আছেন, জি সেই জায়গায় ইন্টারেস্ট, যে গাড়ির জন্য যে লোন দেয় ওটার মধ্যে যে ইন্টারেস্টটা পে করেন, ওই ইন্টারেস্টটা $10,000 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন, আপ টু $10,000। এখন এটা সব ভেরি রেয়ার হবে, কারণ এক বছরে $10,000 ইন্টারেস্ট সাধারণত পে হয় না, হইলেও উনি ম্যাক্সিমাম $10,000 ডিডাকশন উনি নিতে পারে। এখানে বলে রাখি, এটা অনেকে মিস করবে এবার, নট নেসেসারিলি আপনার বিজনেস গাড়ি হইতে হবে, ওইটা কার, ভেহিকলটা ভ্যান হতে পারে। আপনার পার্সোনাল কার যদি থাকে, আপনার পার্সোনাল কারে যে ইন্টারেস্ট আপনি পে করেছেন, সেটাও কিন্তু এবার ডিডাক্ট করা যাবে আপনার পার্সোনাল ট্যাক্স ফাইলের মধ্যে,
নট নেসেসারিলি আইটেমাইজ ডিডাকশন করবেন। আমরা এটা অবশ্যই ব্যাখ্যা করতে পারি, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডিডাকশন, হোয়াট ইজ আইটেমাইজ ডিডাকশন, সেটা হয়তো প্রশ্ন আসলে করব। তবে কেউ যদি আইটেমাইজ ডিডাকশন নাও নেয়, এবার কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন ওই যে উনি পার্সোনাল কারের জন্য ইন্টারেস্টে যেটা পে করে, অবশ্য শর্ত আছে, এই গাড়িটা হইতে হবে আমেরিকান প্রোডাকশন, আমেরিকা থেকে গাড়িটা কিনতে হতে ওকে। হবে, অথবা এখানে অ্যাসেম্বল হয়েছে চায়না থেকে বা বাংলাদেশে হোয়াটএভার, কিন্তু এখানে যদি এটাকে টোটাল গাড়িটা করা হয়, আমেরিকান যদি গাড়ি হয়, তাহলে ওই ইন্টারেস্ট যেটা আপনি পে করেছেন, এক্সকিউজ মি, সেটা আপনি ট্যাক্স ফাইলে, পার্সোনাল ট্যাক্স ফাইলে আপনি ডিডাকশন হিসেবে দেখাতে পারবেন, নট আইটেমাইজ। এই আরেকটা হচ্ছে, অনেকে আবার মিস করবে, আপনার ধরেন এই যে মাইলেজ, এবার কিন্তু মাইলেজ মানে গাড়ি কতটুকু ড্রাইভ করেছেন, 70 সেন্টস এভরি মাইল। অনেকে হয়তো মিস করবে, ওনার যে মিস করবে মানে অনেকে ভুলও করবে, বাড়তি ডিরেকশন গুলো দেখায়। যেমন আমার বলছে যে আমার অফিস, আমার বাসার মধ্যে, আমার বাসা ধরেন 2000 স্কোয়ার ফিটের একটা বাসা, ওখানে একটা কর্নারে 100 স্কোয়ার ফিটের টেবিল চেয়ার নিয়ে আমি অফিস করি, তাহলে আমি অফিসের জন্য একটা খরচ দেখাবো, ঠিক আছে। তো ওনার ধরো আরো দুইটা ব্যবসা থাকতে পারে, আরো দুটো এনটিটি থাকতে পারে, এলএলসি থাকতে পারে। অনেকে করে কি, একই চেয়ার, একই টেবিল, একই অফিস বিভিন্ন কোম্পানিতে দেখায়। আইআরএস কিন্তু ভালো মতোই জানে এই অফিসের অ্যাড্রেস কোথায় এবং এই অফিসের কি অবস্থা, উনি কিন্তু এবং ক্রস চেক করে ওনারা। আরেকটু বলে রাখি, যেহেতু এই কথাটা আসছে, আইআরএস কিন্তু এবার খুব হ্যাভিলি ইনভেস্ট করছে টেকনোলজির উপরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে। তো যেহেতু ডিডাকশনের কথা আসছি, আমি যারা দেখছেন আপনাদের প্রথম আলো যে জি। দর্শকরা আছেন, ওনাদেরকে আমি বলছি প্লিজ, আপনারা যে ডিডাকশন, যে খরচগুলো এবার আপনাদের বিজনেসের জন্য যে যে কাজে করেছেন, একটু কেয়ারফুলি বলবেন। আপনি প্রফেশনাল যার কাছে যাবেন ওনাকে শেয়ার করবেন আপনার ব্যাংক স্টেটমেন্টে অথবা আপনার ক্রেডিট কার্ডে আপনার কোনো রিসিট আছে কিনা, শুধু ওগুলা নিয়ে ওনার কাছে গেলে উনি আপনাকে গাইড করতে পারে হুইচ ইজ ডিডাক্টেবল, হুইচ ইজ নট না। ডিডাক্টেবল। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উনি দেখতে পারে, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু ওরা পুল করতে পারে এবার, যে তুমি খরচ করেছো কিনা এবং কোথায় খরচ করেছো, এটাকে পার্সোনাল নাকি তোমার বিজনেসের জন্য। সো যে যে ডিডাকশনের জন্য শেষ কথা আমি বলে দিই, সব সময় আপনারা মনে রাখতে হবে, যে যে বিজনেস করেন, যে যে কাজ করেন, হ্যান্ডিম্যান হতে পারে, পেইন্টার হতে পারে, মেকআপ আর্টিস্ট হতে পারে, ফটোগ্রাফার, উবার ড্রাইভার, ওই বিজনেসের দুইটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে এই খরচটা কি আমার নেসেসারি ছিল কিনা, দুই নাম্বারটা জি। হচ্ছে এই খরচটা কি স্বাভাবিক একটা ঘটনা কিনা, অর্ডিনারি কিনা। যদি নেসেসারি খরচ হয়, অর্ডিনারি খরচ হয়, আপনি ডিডাক্ট করতে পারবেন। সো এটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনারা প্লিজ এবার একটু হেয়ালি করবেন না, একদম প্রফেশনালের কাছে গিয়ে আপনার যাকে পছন্দ ওখানে গিয়ে ক্রস চেক করে ওনার পরামর্শ অনুযায়ী কাজটা করবেন। আশা অসংখ্য করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কুদরতে ইলাহি, আপনার কাছ থেকে অনেক অনেক মূল্যবান তথ্য জানলাম আমরা, এবং আসলেই এবারকার ট্যাক্স ফাইল বা এবারকার বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ অনেকেই অনেকভাবে শঙ্কিত আছে। আপনি যা বলছিলেন যে এবার এআই এর মাধ্যমে অনেক রকমের ইনভেস্টিগেশনের মধ্যে যাচ্ছে, সুতরাং সবাইকে এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা, অনেক ধন্যবাদ, কেয়ারফুল থাকা উচিত। ধন্যবাদ আপনাকে। আমি এরপর আরেকটা জিনিস জানতে চাই যে আপনি একজন ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স স্পেশালিস্ট। বর্তমান সময়ে সাধারণ মানুষ বিটকয়েন বা ডিজিটাল কারেন্সিতে ইনভেস্ট করছে। এই ডিজিটাল সম্পদের উপর ট্যাক্স দেওয়ার নিয়মগুলো সম্পর্কে অনেকেই হয়তো জানেন না। আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এই সম্পর্কে একটু বলুন। শিওর শিওর, অনেক ধন্যবাদ। ক্রিপ্টোকারেন্সি কি জিনিস এটা যারা এই জন্য ইনভেস্ট করে বা ট্রেড করে তারা নিশ্চয় জানেন। তাদের উদ্দেশ্যে এই কথাগুলো, আমি ধরে নিচ্ছি যারা এই কথাগুলো শুনবেন তাদের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট আছে, অথবা ট্যাক্স দেন, অথবা আপনার ক্যাপিটাল গেইন অথবা লস হয়। একটা প্রথমেই বলে রাখি, ক্রিপ্টোকারেন্সিতে যারা ট্রেডিং করেছেন তাদের জন্য একটা ফর্ম আসবে আপনাদের বাসায় অথবা আপনাদের অ্যাপসে। যারা যে যে অ্যাপসের মাধ্যমে ট্রেড করেছেন, ফর এক্সাম্পল কয়েনবেজ হতে পারে, রবিন হতে পারে, যে কোনো ওয়ালেট হতে পারে, যে কোনো ভাবেই পৃথিবীর যেখানেই, এটা আমি আবারও বলছি, ওয়ার্ল্ড, আপনি আমেরিকায় বসে, আমেরিকা যদি ট্যাক্স পেয়ার হন, অনেকেই বিভিন্ন আঁকা বাঁকা পথে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে ট্রানজেকশন করেছেন। আপনারা প্লিজ এটা ভালো করে একটু শুনবেন। ক্রিপ্টোকারেন্সির জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইআরএস 3টা জায়ান্ট কোম্পানিকে হায়ার করেছে, এবং তারা হচ্ছে স্পেসিফিকলি ক্রিপ্টোকারেন্সিতে কারা ট্রেড করেছে, কতগুলো ট্রানজিশন হয়েছে, কোন ওয়ালেটে করেছে, এভরি ইনফরমেশন তারা কালেক্ট করতেছে, তাদের কাছে আছে। আরেকটা বলে রাখছি,
যে কোম্পানির মাধ্যমে, যেমন কয়েনবেজের মাধ্যমে যদি কেউ ট্রেড করেন, ট্রান্সফার করেন, টোটালটা কিন্তু ওনারা একটা ফর্ম দিবে, এবারই প্রথম হবে ইউএস এর ইতিহাসে। সেটা হবে 1099 DA, ডিজিটাল অ্যাসেট। যেমন আমরা বিভিন্ন জায়গাতে 1099 NEC পাই, 1099 মিসেলেনিয়াস, 1099 98। এবার হবে 1099 DA, ডিজিটাল অ্যাসেট। আপনারা এটা পাওয়া ছাড়া কিন্তু ট্যাক্স ফাইল কমপ্লিট করবেন না প্লিজ। সো ওটার মধ্যে ডিটেল বলা থাকে আপনার শর্ট টার্মে কতটুকু গেইন, লং টার্মে কতটুকু হয়েছে, আপনি লস করেছেন নাকি গেইন করেছেন। সো এই ফর্মটা একটা দরকার। আরেকটা হচ্ছে আপনারা অবশ্যই ওয়েট করবেন 1099 ডিভিডেন্টের জন্য একটা ফর্ম থাকবে, অথবা 1099 INT, আপনি কতটুকু ইন্টারেস্ট পেয়েছেন অথবা দিয়েছেন। সো ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে সেটা বিটকয়েন হতে পারে, এথেরিয়াম হতে পারে, যে কিছু হতে পারে, ডজ কয়েন, যাদের যা কিছু আছে, আপনারা যা ট্রানজেকশন করেছেন আপনাদের অ্যাপসে, আপনারা আপনাদের বাসায় চেক করবেন যে 1099B, 1099DA, 1099 INT এবং 1099 DIV, ডিভিডেন্ড। অনেকে থাকে অনেকে থাকে না, বাট ডিএ মোস্ট অফ দেমের থাকবে। এটা ছাড়াই ট্যাক্স ফাইল করলে কয়েক মাসের মধ্যে আপনি চিঠি পাবেন আঙ্কেল চ্যাপের কাছে, IRS এর কাছ থেকে, যে মিস্টার আলাহি, হোয়ার ইজ ইট ডকুমেন্ট, পে মি ব্যাক। নাম্বার 1। নাম্বার 2 হলো, অনেক ট্যাক্স পেয়ার ভুল করে। আমি অসংখ্য লোক পেয়েছি, উনার ধরেন গতবার যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সিতে উনি ট্রেড করে লস করেছে, লাইক $50,000 ফর এক্সাম্পল। উনি কিন্তু ওনার ট্যাক্স প্রফেশনালকে ওটা বলে নাই, অথবা যার কাছে গেছে উনি জিজ্ঞাসা করে না, যা আনসার ট্যাক্স ফাইল করে ওনাকে আপনি ফি দিয়েছেন, ওনার তো কেয়ার নাই, উনি তো বিজি। কিন্তু আমরা যেটা করি স্পেসিফিকলি, বিকজ উই নো হাউ ইট ওয়ার্কস, আমরা ইচ অ্যান্ড এভরি ট্যাক্স পেয়ার যারা আসে তাদেরকে এই কোয়েশ্চেন গুলো করি, এবং অনেকে বলে না কম, তবু আমরা চেক করি এবং দেখি, অনেককে আমরা পেয়েছি ওনার অ্যাপস এর মধ্যে দেখি ওই ডকুমেন্টটা ওনার আছে, বা ওনার গেইন হয়েছে অথবা লস হয়েছে। সো যাদের ক্রিপ্টোকারেন্সি ছিল প্লিজ, অথবা স্টক মার্কেটে যাদের ইনভেস্টমেন্ট ছিল, লাইক ফেসবুক, টেসলা, মাইক্রোসফট, হোয়াট নট, ওগুলো যদি আপনার ট্রানজাকশন করেন, প্লিজ ওগুলো আপনি দেখবেন আপনার গেইন এবং লসটা কি ওখানে আছে কিনা। যদি লস হয়, আপনারই লাভ ট্যাক্স ফাইলের ক্ষেত্রে। কারণ কি, আপনি যদি ওই লসটা এখানে ট্যাক্স ফাইলের মধ্যে না দেখান, আপনি তাহলে এক্সট্রা কিছু ট্যাক্স দিচ্ছেন। কিভাবে? ধরেন আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে $30,000, সব শেষ করে এখন $30,000 উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি ওই যে লসটা ওখান থেকে আমরা নিয়ে ট্যাক্স ফাইলে রিপোর্ট করব, ওখানে আপনার ধরেন $10,000 একটা লস আছে, $10,000 আপনি লস্ট ইট। ওখান থেকে $3,000 আপনি, এই যে $30,000 ইনকাম ছিল, ওখান থেকে $3,000 ডিডাক্ট হয়ে যাবে অটোমেটিক। এটাকে বলা হয় অর্ডারের ইনকাম থেকে $3,000 ক্যাপিটাল লস ডিডাকশন। তাহলে আপনার $30,000 উপর আর ট্যাক্স দিতে হলো না, $27,000 উপর ট্যাক্সটা দিল, রাইট? এটা হলো একটা। এবং আপনার যতদিন লস গুলো থাকবে, প্রত্যেক বছর আপনি 3,000 করে অর্ডারের ইনকাম থেকে মাইনাস করতে পারবেন। এটা হলো একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি ধরেন এবার $10,000 লস হয়েছে, আগের হচ্ছে $20,000 আপনার লাভ হয়ে গেল, রাইট? হতেই পারে। তাহলে আপনি যখন নেক্সট ইয়ার ট্যাক্স ফাইল করতে আসবেন, আপনার তো টেনশন, আমার তো 20,000 উপর ট্যাক্স দিতে হবে। তাহলে কি আসলে? কিন্তু হবে না, কারণ আপনার অলরেডি এখানে 10,000 বা $7,000 রিমেইনিং রয়ে গেছে। আগামীবার যখন ট্যাক্স ফাইল করতে আসবেন, এই গতবার ট্যাক্স ফাইল থেকে ক্যারি ফরওয়ার্ড হবে। এটা অনেকে মিস করে। তাহলে গতবারের ট্যাক্স ফাইল থেকে এই $7,000 3,000 বাদ দেওয়ার পরে যেটা আসবে, সেটা আমরা এটার সাথে ওভারল্যাপ করে আলটিমেটলি ওনার ট্যাক্সেবল গেইনটা কমে যাবে। আমি অত জটিল করব না, শুধু দুটো পরামর্শ। একটা হচ্ছে, যাদের ক্রিপ্টোকারেন্সি ট্রানজেকশন ছিল, গেইন ছিল অথবা লস ছিল, আপনার 1099 DA ফর্মটার জন্য ওয়েট করবেন, এবং ওই রিলেটেড গেইন এবং লস গুলো মেক শিওর করবেন আপনার ট্যাক্স রিটার্নে যেন আপনি রিপোর্ট করেন। সেটা আপনার জন্যই ভালো হবে, কারণ কয়েকদিন পরে আবার চিঠি পাই আবার আমাদের কাছে বা ওনার কাছে আসতে হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের দর্শকরা যারা এই বিজনেসের সাথে জড়িত ছিলেন বা আছেন, তারা এই ব্যাপারে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আপনার কাছে এরপর যেটা জানতে চাই, যে আপনার বিজনেস, যেটা আপনার বিজনেসের স্লোগান হচ্ছে উই সলভ ইউর IRS ট্যাক্স প্রবলেমস। সাধারণত করদাতারা IRS থেকে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, আর আপনি একজন এনরোলড এজেন্ট হিসেবে তাদেরকে কিভাবে সুরক্ষা দিয়ে থাকেন, এটা জানতে চাই। উই সলভ ইয়োর IRS ট্যাক্স প্রবলেম। প্রথম কথা হচ্ছে, আমরা চাই না আপনি প্রবলেমে থাকেন, অবশ্যই। তার আগে আমরা চাই না আপনি প্রবলেমে পড়েন। সো আমরা সলভ করি, এটার আগে যদি এটা বলতে পারি,
আপনি প্রবলেমে পড়বেন কেন? প্রবলেম তো পড়ার কথা না। আপনার তো ইউ আর এ গুড সিটিজেন, ইউ আর এ গুড ট্যাক্স পেয়ার, ইউ আর এ রেসিডেন্স, আপনার সোশ্যাল সিকিউরিটি আছে, আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনি ইনকাম করছেন, আপনি ট্যাক্স পে করে ট্যাক্স ফাইলটা করে দিচ্ছেন। ট্যাক্স ফাইল করে দিচ্ছেন মানে লিগালি ঠিক রেখে করে দিচ্ছেন। এই জায়গাটা হচ্ছে গ্যাপ। সো লিগালি, ইথিক্যালি, মোরালি যদি আপনি ট্যাক্স ফাইলটা না করে থাকেন বিভিন্ন জায়গায় যেখানে কম ফি দিয়ে অনভিজ্ঞ জায়গায় বা যেভাবে হোক আপনি গিয়ে করেছেন, করার পরে আমরা তখন এটাকে বলছি যে যারা আনফরচুনেটলি মিসগাইডের অভাবে, গাইডের অভাবে মিসগাইড পেয়ে উনি বিভিন্ন জায়গায় গিয়ে ওনার ট্যাক্স সিচুয়েশন অনুযায়ী উনাকে যাওয়া উচিত ছিল একজন প্রফেশনালের কাছে, আইআরএস ক্রেডেনশিয়াল প্রফেশনাল অথবা স্টেট ক্রেডেনশিয়াল প্রফেশনাল। কিন্তু উনি যখন গিয়েছে আনফরচুনেটলি হয়তো প্রবলেমে পড়ছে, তো পড়ার পরে কেউ না কেউ তো ওনাকে হেল্প করতে হবে। উনি তো নিজে আইআরএস এর কাছে প্রবলেম কল করলে উনি তো কি বলবে কি হবে, ওনার সেই অভিজ্ঞতা নাও থাকতে পারে। যদি নিজে প্রবলেম নিয়ে আলাপ করতে পারে, ওয়েলকাম। তো এই জায়গাতেই আমরা হেল্প করি। অসংখ্য ক্লায়েন্ট আছেন, দেশি বিদেশি, সাদা কালো, মুসলিম নন মুসলিম, ডিফারেন্ট কমিউনিটিকে আমরা সার্ভিস দিয়ে থাকি। তো সেখান থেকে যখন আমাদের কাছে ওনারা আসে তখন আমরা ওনাদেরকে হেল্প করি। কিভাবে হেল্প করি? আমরা যেহেতু, আমি যেমন, আমার হচ্ছে আইআরএস, এটাকে বলা হয়, আপনি প্রথমে মেনশন করেছেন, থ্যাংক ইউ, যে ইএ বা আইআরএস এনরোল এজেন্ট যারা, তারা হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট অফ ইউএসএ বা আইআরএস থেকে প্রাপ্ত হাইয়েস্ট ক্রেডেনশিয়াল হচ্ছে ইএ, ইএ এনরোল এজেন্ট বলা হয়। এরাই একমাত্র ট্যাক্স প্রফেশনাল আমেরিকাতে যারা ফেডারালি লাইসেন্স পায়, মানে স্টেট ওয়াইজ। যেমন আমি নিউ ইয়র্কে প্র্যাকটিস করতেছি, আমার নিউ ইয়র্ক থেকে লাইসেন্স না, আমার লাইসেন্স হচ্ছে আইআরএস থেকে। আমি এখন টেক্সাসে যাই, ফ্লোরিডা যাই, ক্যালিফোর্নিয়া যাই, ওখানে বসে আমি এটা ইজিলি বিজনেস করতে পারবো। মিনিং আমার লাইসেন্সটা অলরেডি ফেডারেল থেকে দেওয়া আছে, আমি এখানে বসেই সকল জায়গায় ট্যাক্স ফাইল করতে পারছি। সো বিভিন্ন স্টেট থেকে বা লোকালি যখন ওনারা এসে ওই আইআরএস এর চিঠি নিয়ে আমাদের কাছে আসে, তখন ওনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা গাইডটা দিয়ে থাকি, ওনার প্রবলেমটা কি, সলিউশনটা কি, ওনার পক্ষ হয়ে আমি আইআরএস এর কাছে লড়তে পারি, আমাদের সেই অথরিটিটা আছে। সো ওনাকে গাইড করা, প্রবলেমটা ওনাকে বোঝানো এবং সলিউশনটা কিভাবে হইতে পারে আইআরএস এর খপ্পর থেকে, অথবা আইআরএস এর যে ট্র্যাপ বলেন অথবা যে গুলি থেকে ওনাকে সেভ করা হচ্ছে আমাদের দায়িত্ব। এবং এটা আমরা খুব সফলতার সহিত, সততার সহিত সাকসেসফুলি আমরা এটা করছি। কিভাবে? আবারও বলছি, ওনার টোটাল প্রবলেমটা কি জানা, ওটাকে সমস্যা থেকে বের হয়ে আসে। সমস্যাটা কি কি হতে পারে? উনি ভুল রিপোর্ট করেছে, ইনকাম কম ছিল, বেশি ছিল, কম রিপোর্ট করছে, ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত। উনি অনেক একটু আগে যেটা আমরা আলাপ করলাম, অনেক বেশি ডিডাকশন বেশি উনি দেখেন। ডিডাকশন দেখিয়েছেন যে ইয়েস, হয়তো ইয়েস, আসলে ডিডাক্টেবল ছিল না। ছিল না, ইয়েস। সো উনি একটা ডিডাকশন দেখাইছে যেটা উনার ব্যবসার সাথে কোনো একটা সামঞ্জস্যপূর্ণই না। যেমন কেউ যদি ধরেন আমার অফিস করে, উনি যদি বলে যে আমি 3টা ইলেকট্রিক সাইকেল কিনছি, আমি সাইকেল দিয়ে কি করবো অফিসে? অথবা কেউ যদি ধরেন ফুড ডেলিভারি করে, যে ভাই ব্রাদাররা আছেন, উনি যদি বলে আমি 3টা কম্পিউটার কিনছি, এটা ইররিলেভেন্ট, আননেসেসারি। আননেসেসারি। হ্যাঁ, এবং অর্ডিনারি না। জি। সো উনি যদি এরকম কোনো কিছু করে আইআরএস এর কাছে আমাদের কাছে আসে, তখন আমরা ওনাকে কিভাবে হেল্প করতে হবে? আরেকটা হতে পারে, উনি অনেক বছর থেকে ট্যাক্স ফাইল করে নাই, যে কোনো কারণে, ভয়ে হোক ভুলে হোক, তখন না করার কারণে অনেকগুলো পেনাল্টি হয়েছে, নিশ্চয়ই অনেকগুলো ইন্টারেস্ট হয়েছে, অনেকগুলো দেনা। এখান থেকে কিভাবে সবগুলো না দিয়ে উনি থাকতে পারে, অথবা কম দিয়ে কিভাবে থাকতে পারে। কতটা কম করা যেতে পারে তো সেটা। এই বিভিন্ন, এবং উনি যদি ধরেন 1 লাখ টাকা দেনা আছে, আমি এমনও কেসে লাইক $8 million কয়েকটা দুটো কি ছিল, কিছু 800,000, লাইক 50,000, 20,000। অনেকে ভুলভাবে ট্যাক্স ফাইল করার কারণে অনেক প্রবলেমে পড়ে। আরেকটা হইতে পারে কি জানেন সুমি আপু? ধরেন উনি $100,000 দেনা আছে আইআরএস কে, উনি ভয়ে আর কি করবে, ওনার তো টাকা নাই, উনি তো একটা সমাধান, কিন্তু উনি ভয় পেতে পেতে 4 বছর শেষ, ওখানে 1 লাখ টাকা হয়ে গেছে 1.5 লাখ টাকা। সো উনি যখন আমাদের কাছে আসবে, ওনার সিচুয়েশনটা আমরা ব্যাখ্যা করে, এমনও অনেক ক্লায়েন্ট গেছে আমরা 90% ওনাকে আর দিতে হয় নাই, কারণ উনি যেভাবে করছে দ্যাট ওয়াজ নট দ্য রাইট ওয়ে। সো আমরা ওনাকে ফলো বলি যে এইভাবে করলে এটা সমাধান হতে পারে, আমরা অ্যামেন্ডমেন্ট করি, আমরা আয়ের সাথে কথা বলি। আরেকটা কারণে আমাদের কাছে, সেটা হচ্ছে ভুল ট্যাক্স ফাইল করে উনি নিজেই বুঝতে পারছে, ভাই আমি এক জায়গায় গেছি, আমাকে তো এই জিনিসটা করে ফেলছে, তখন আমার ওনাকে অ্যামেন্ডমেন্ট করে কিভাবে সফলভাবে করা যায় সেটা। আরেকটা হয়, ভুল হয় আপু,
সেটা হচ্ছে উনি ওই যে বললাম একটু প্রথম দিকে যে উনি যদি ট্যাক্স ফাইল না করে যদি রিফান্ড উনি পাওয়ার যোগ্য হয় তাহলে 3 বছরের মধ্যে 3 বছর করতে হবে। পরে সেটা, হ্যাঁ 3 বছর পরে এক্স্যাক্টলি। পাওয়া যাবে। তখন আমরা যদি সময় মতো উনি আসে তাহলে আমরা কিভাবে ওই টাকাটা আইআরএস এর পকেট থেকে আমার টাকা আমার পকেটে নিয়ে আসতে পারি সেটা আমরা ওনাকে হেল্প করতে পারি। সো বিভিন্ন প্রবলেম আমরা সলভ করি যেগুলো হচ্ছে আসলে প্রথমে যেটা বললাম প্রবলেমে পড়বে কেন, যদি আনফর্চুনেটলি পড়ে যায় পড়ে ওনাকে প্রত্যেক ভাবে একদম সিনসিয়ারলি লিগালি কিভাবে সলভ হওয়া যায় সেটা আমরা হেল্প করি ওনাদেরকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এটাই বলছিলাম যে আসলে সমস্যায় পড়বে কেন সেটাই আসল কথা। প্রথমেই যদি আপনাদের মতো অভিজ্ঞ ট্যাক্স যারা করে থাকেন তাদের কাছে যাওয়া হয় তাহলে এ ধরনের সমস্যাগুলোতে পড়ার সম্ভাবনাই অনেক কমে যায়। তারপরও আনফরচুনেটলি যদি হয়ে যায় সেক্ষেত্রেই আসলে উদ্ধার করার ব্যাপারটা চলে আসে। ধন্যবাদ আপনাকে। পরে যেটা জানতে চাই যে আমেরিকায় আসা যে নতুন ইমিগ্রেন্টদের জন্য ট্যাক্স ফাইল করা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ট্যাক্স ফাইলটা তাদের গ্রিন কার্ড পাওয়া কিংবা নাগরিকত্ব প্রক্রিয়ায় কিভাবে প্রভাব ফেলে। ওকে ওকে গুড। আমাদের কমিউনিটিতে অনেক ইমিগ্রেন্ট, অ্যাকচুয়ালি আমেরিকাটা হচ্ছে ইমিগ্রেন্টদের কান্ট্রি, এটা ইমিগ্রেন্টের এটা এটা সত্যি কথা। কিন্তু আমরা বিশেষ করে যেহেতু আমাদের কমিউনিটি টার্গেটেড এই লাইভটা করছি বা ইনফরমেশন গুলো দিচ্ছি, আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন বা ক্লায়েন্টরা আছে, পটেনশিয়াল ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে বোঝাচ্ছি ভাই বোন যারা আছেন, বিশেষ করে অনেকে আছেন যে অ্যাসাইলাম করেছেন। এটা নিয়ে আমার কয়েকটা ভিডিও দিয়েছি, এটা অনেকে দেখলো খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার প্রোফাইলে, ফেসবুকে, ইউটিউবে। সো যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন, প্রথম কাজটা হচ্ছে আমেরিকা যে জিনিসটা, আমেরিকা হচ্ছে ল অ্যান্ড অর্ডারের দেশ। এখানে আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন, অনেস্ট যেমন করছেন, ইউ আর ভেরি গুড পিসফুল। আপনি এলোমেলো করছেন, আপনার লাইফ শেষ। সো আপনি ওয়াই নট, আপনি সুযোগ থাকতে করবেন না কেন, ট্যাক্স ফাইল করে ফেলবেন। প্রথম কথা হচ্ছে, প্রথম যারা আসেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে উনি যদি ওয়ার্ক পারমিট অথবা গ্রিন কার্ড যেভাবে উনি এসে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসে ওনার ইনকাম হয়ে গেছে, উনি ওই বছরে যেন ওনার ট্যাক্স ফাইলটা সাবমিট করে দেয়, ইনকাম যা হয়েছে। অনেকগুলো সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে, আপনি জানেন ইউএসএ তে প্রত্যেকটা ট্যাক্স ফাইল আপনি যদি করেন, প্রত্যেকটা ট্যাক্স ফাইলের এগেনস্টে 4 পয়েন্ট করে অ্যাড হয় ওনার সোশ্যাল সিকিউরিটি এগেনস্টে। তাহলে উনি যদি টানা 10 বছর ট্যাক্স ফাইল করে তাহলে ওনার 40 পয়েন্টস হয়ে গেল। আর 40 পয়েন্ট যদি হয়, উনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বলে একটা বেনিফিট আছে আপনারা জানেন, সেই বেনিফিটের জন্য এলিজিবল হবেন, উনি ম্যাক্সিমাম বেনিফিট উনি পাবে যখন রিটায়ার করবে উনি। এটা হলো একটা। দুটো হচ্ছে যারা খুব নতুন আসে, বিশেষ করে অ্যাগেন আমি মেনশন করছি অ্যাসালাম যারা করছেন, তারা হচ্ছে যখন একটা ট্যাক্স ফাইল সাবমিট করে দিবে তখন ওনার এই ট্যাক্স ফাইলটার ইনফরমেশন সোশ্যাল সিকিউরিটি সহ এটা বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যায়। আইআরএস এর কাছে যায়, আইস এর কাছে যায়, ইউএসসিআইএস এর কাছে যায়, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের কাছে যায়, এফবিআই এর কাছে যায়। মানে যতগুলো ইনফরমেশন যেখানে যেখানে যাওয়ার কথা, উনি আমেরিকা যাওয়ার পরে উনি যে কমপ্লায়েন্স করছে, উনি যে ট্যাক্স একজন গুড সিটিজেন বা রেসিডেন্ট হিসেবে প্র্যাকটিস করতেছে, ওটা প্রুফ ওনারা পেয়ে যায়। এটা অনেকে ভুল করে যে আমি মাত্র 3 মাস হয়েছে, আমি ইনকাম করছি বা 2 বছর হয়েছে, ক্যাশে কাজ করছি, ওকে আমার ট্যাক্স ফাইল করতে হবে না। নো, এটা করা করা উচিত হবে না। আপনি ক্যাশে করেন, যেভাবে কাজ করেন, আপনি বলেন ডিক্লেয়ার করেন, এটাকে বলে সেলফ ডিক্লারেশন। আপনি যা ইনকাম করবেন, আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ইনকামের তথ্য থাকে, 1099 পান, জেলের মধ্যে টাকা পান, ক্যাশ অ্যাপে পান, আপনি ট্যাক্স ফাইলটা করে ফেললে তখন এরা ভাবে যে আপনার কমপ্লায়েন্স ঠিক আছে, আপনি শ্রদ্ধাশীল আছেন আইনের প্রতি। এটা হলো তাহলে শ্রদ্ধাশীল, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনার তথ্যটা আপডেট হয়ে যাবে। এবং অনেকে হয় কি কয়েক বছর ট্যাক্স ফাইল করে না, চুপচাপ থাকে, বন্ধুরা বলছে লাগবে না, ইসোকে কেন 200 টাকা দিবি, 1000 টাকা দিবি। তার মানে অনেকে দেখবেন কেসের কোনো ওই যে অনলাইনে কোনো আপডেট পায় না, কি ব্যাপার আমার কোনো অনলাইনে কেস নাই কেন, লয়ার কই অনলাইন। এটাও অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। অনেকে চুপচাপ থাকে, ট্যাক্স ফাইল করে না, বছরকের বছর, 2 বছর 3 বছর। আমি বলছি ও মাই গড, এটা কি? তাহলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, নিজের একটা পোর্টফোলিও ক্রিয়েট হয় ইউএসএ তে, এবং হচ্ছে উনি বিভিন্ন ডিপার্টমেন্ট ওনার আপডেটটা হয়ে গেল, উনি একটা কেরিয়ার সেট আপ করতে পারে। উনি যদি কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, সিটিতে, স্টেটে, ফেডারেলে আস্তে আস্তে প্ল্যান থাকে, তাহলে ট্যাক্স ফাইলটা যদি উনি ভালো ট্যাক্স পে করে করে উনি করতে থাকে, ওনার ইউএস এর ক্যারিয়ারটা অনেক ইজি হয়ে যাবে। কেউ এক একজন এক এক প্রফেশনে যাবে, কেউ যদি বিজনেসে যায় ওনার ক্রেডিটটা ডেভেলপ করবে, ওনার পোর্টফোলিওটা ক্রিয়েট হবে। সো যারা নতুন আসছেন, নতুন বলতে বোঝাচ্ছি কেউ হয়তো কয়েক মাস আগে আসছেন, কেউ হয়তো কয়েক বছর হয়ে গেছে, আপনার সোশ্যাল সিকিউরিটি হয়তো পরে পেয়েছেন। তো সবার ক্ষেত্রে মানে আমাদের মূল বোঝাতে চাচ্ছি যারা প্রথম ট্যাক্স ফাইলটা করবে,
তাহলে ট্যাক্স ফাইলটা প্রথম করাটা যত তাড়াতাড়ি সম্ভব। আপনি যদি 2025-এর মানে গত বছরের শেষের দিকে সোশ্যালটা পেয়েছেন, কিন্তু আপনি আসছেন তো দেখা যাচ্ছে 1 বছর হয়ে গেছে বা 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে বা কয়েক মাস হয়ে গেছে। আপনি সোশ্যালটা যদি এখনো পান, এই বছরও পান, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যখনই পান, আপনি 25 আসছেন তো অনেক আগে, যেহেতু আপনি নিশ্চয়ই ইনকাম করছেন, নিশ্চয়ই আপনি আপনার তাহলে সংসার চলছে কিভাবে, আপনার ভাড়া কিভাবে দিয়েছেন। সো আপনি সেলফ ডিক্লেয়ার করে ট্যাক্স ফাইল করে ফেলবেন। ডাজন্ট ম্যাটার আপনি ডিসেম্বরে পেয়েছেন সোশ্যাল নাকি এই বছর ফেব্রুয়ারিতে পেয়েছেন। সো এটা অনেকে একটু মিস হয়। যখন যে আসবেন যত দ্রুত সম্ভব ইনকাম আর যতটুকু করেছেন অতটুকু দেখি আপনি ট্যাক্স ফাইলটা করে ফেলবেন। সকল দিক থেকে এটা বেটার। আপনি হয়তো যেখানে যাবেন প্রফেশনালের কাছে, ওনাকে হয়তো একটা সার্ভিস ফি অনার দিলেন, কিন্তু আপনার বেটার হলো আপনি আইআরএস কে একটা ট্যাক্স দিচ্ছেন অথবা নিউ স্টেটের ট্যাক্স দিচ্ছেন। ইউ আর ভেরি গুড উইথ দেয়ার সিস্টেম। সো এটা একটু কাইন্ডলি সবাই মনে রাখা উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক তথ্য আমরা পেলাম, অনেক প্রয়োজনীয় কথা শুনলাম। আসলে আপনি এই বিষয়টা নিয়ে একটুখানি বলেছেন, তারপর আমি আবার একটু বলতে চাই বা জানতে চাই, সেটা হচ্ছে ভুল ফাইলিং এর কারণে কি ধরনের আইনি বা আর্থিক জরিমানা, আপনি যেটা একটু আগে আলাপ করছিলেন, তো তারপরও বা অডিট হওয়ার ঝুঁকি কতটুকু থাকে যদি কেউ নিজে নিজে করেন বা ভুল ভাবে করেন, তথ্য গোপন করে বা যে কোনো ভাবেই হোক, ভুল ফাইলিং এর কারণে অডিট হওয়ার ঝুঁকি কতটুকু থাকে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করব কেউ যদি নিজে নিজে ট্যাক্স ফাইল করতে পারে, ওয়ান্ডারফুল, আই অ্যাপ্রিসিয়েট। আমি চাইও, আমি মানে কি সবাই চায় আপনি যদি নিজে ট্যাক্স ফাইলটা বুঝেন করেন, হোয়াই নট, দ্যাটস ওকে। কিন্তু এটা এমন একটা সময় করা উচিত না যখন আপনি বুঝছেন যে এটা একটু কমপ্লিকেটেড, এটা মনে হয় আমার মেধাতে বা আমার ইয়েতে হচ্ছে না, আমি তো একজন প্রফেশনালের কাছে গিয়ে করি। তো অনেকে এই জিনিসটা করে ফেলে, ভুলে ভুলে করে। আমাদের কাছে যত আইআরএস এর ইস্যু নিয়ে আসে এর মধ্যে অর্ধেকের বেশি এইরকম যে নিজে আমি নিজে করে করা হ্যাঁ করে ফেলছি। অথবা ওই পাড়ায় মহল্লায় অনেক সময় যারা সিজনাল ট্যাক্স প্রিপারেশন করে, আমি এখন সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অনেকে সিজনাল করে, হয়তো ভালো কাজ করেন, নো প্রবলেম। তো যে সারা বছর ধরে থাকে, একটা অফিস ওপেন থাকে, বড় অনেক মেনটেন করে, যখন দরকার আপনি পাবেন, যে কোনো পরামর্শ পাবেন। তো সেখানে না গিয়ে আপনি যদি অমন্য একটা জায়গায় করেন যাকে আপনি সারা বছর পাবেন না, সেটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো তাহলে নিজে নিজে করা একটা ইস্যু, না বুঝে এমন জায়গায় করা যেখানে অনভিজ্ঞতা একটা প্রভাব অথবা ক্রেডেনশিয়ালের একটা অভাব আছে, সে জায়গায় করলেও একটা ঝুঁকি থাকে। আর একটা ঝুঁকি হচ্ছে নিজে নিজে ঝুঁকি নেয় অনেক সময়। জি যেমন উনি জানে ওনার ইনকাম কি কি আছে, উনি টেকনিক্যালি আমাদের কাছে এসে বা যেখানে যে ওইটা বললো না, কারণ আমি তো আপনাকে স্ক্যান দিয়ে ডিএনএ টেস্ট করে বলতে পারবো না আপনি কি। জি তো আপনার তো আমাকে বলতে হবে যে ভাই আমার এই আমি এইখানে এখানে কাজ করছি, এই হচ্ছে আমাদের ইনকাম। তবু আমরা চেষ্টা করি ওনাকে কোয়েশ্চেন করে বিভিন্ন সিনারিও দেখার চেষ্টা করা, বাট হয়তো উনি ভুলবশত অথবা ইচ্ছা করে, মানে এটাকে বলা হয় কেয়ারফুলি কেয়ারলেস। সো উনি ওই জিনিসটা করলো, করার পরে তাহলে এই একটা ভুল হয়ে গেল। তাহলে একটা ভুল নিজে নিজে করা না জেনে, আরেকটা ভুল বিভিন্ন জায়গায় করা যেখানে যাওয়া ওনার উচিত না, আরেকটা হচ্ছে হাইড করে ফেলা, আরেকটা হচ্ছে বেশি ডিডাকশন দেখানো, আননেসেসারি জিনিসগুলো করার পরে ওনার একটা আসলো। আর তাহলে এখন আসার পরে কি হতে পারে, তাহলে এগুলোর অডিট হবে, নিশ্চিত থাকেন। অনেকে মনে করে 1 বছর হয়ে গেছে কিছু আসবে না। আইআরএস, আপনারা আর ভালো পয়েন্ট এখানে বলে রাখি, যে কোনো ট্যাক্স ফাইল কিন্তু 3 বছর উনি ডেঞ্জারাস পয়েন্টে থাকে, 3 ইয়ার্স। মানে ট্যাক্স ফাইল করার পর পরেই যে উনি শেষ হয়ে গেল, ফ্রি, হাত টাত ঘুমাই গেল, ধুয়ে টুয়ে, ন, 3 বছর মধ্যে পর্যন্ত আইআরএস আপনাকে আসতে পারে যে ঠিক আছে। কিন্তু আইআরএস কিন্তু এর পরেও যাইতে পারে যদি অনেকগুলো কারণ, এর মধ্যে একটা হচ্ছে ধরেন আপনার যে ইনকামটা আছে ওটা যদি আপনি 25%, 25% যদি আপনি কম লুকাই ফেলেন, মানে দেখান না কোনোভাবে, ভুলে হোক ইচ্ছাকৃত, ওই যে বললাম কেয়ারফুলি কেয়ারলেস হয়ে যান, তাহলে আপনি নিশ্চিত থাকেন আইআরএস আপনাকে ডাকবে, মিস্টার আলাহি প্লিজ কাম টু আওয়ার্স অর সেন্ড আস দিস ডকুমেন্ট। সো 3 বছর পর্যন্ত এটা। কিন্তু যদি আপনি আন্ডার রিপোর্ট করেন আপনার ইনকাম অথবা ফ্রড করেন যে কোনো কারণে, এটা আপনার 6 বছর পর্যন্ত যেতে পারে, আজীবনও যেতে পারে। তবে যেটা বলার উদ্দেশ্য করছি, আপনার যে ট্যাক্স ফাইলটা করবেন, যে ডকুমেন্টগুলো ওখানে নিয়ে যাবেন, ফুল প্যাকেজটা আপনার মিনিমাম 7 ইয়ার্স প্রোটেক্ট করে রাখবেন, সেভ করে রাখবেন। যদি আপনার মনে করেন আপনার কেয়ার করেন না অথবা রিস্ক নাই, সেটা ভিন্ন কথা। বাট রিস্ক থাকুক অথবা না থাকুক, ভুল হোক অথবা না হোক, আপনারা অবশ্যই
প্রত্যেকটা ট্যাক্স রিলেটেড ডকুমেন্ট গুলো আপনারা যে কোনো একটা জায়গায় ডিজিটালি অথবা আপনার হার্ড কপি ফাইলে আপনার ক্যাবিনেটে 7 ইয়ার্স পর্যন্ত ওই 1 বছরেরটা, ধরেন এই বছরেরটা যখন আপনি ট্যাক্স ফাইল করবেন 25 এর, আগামী 7 বছর আপনি ওটা প্রোটেক্ট করা উচিত। যদি আয়ের যে কোনো মুহূর্তে আপনি ডাকতে পারে। 22 বছর পরেও ডাকছে, আমার এমন ক্লায়েন্ট আমরা পাইছি 22 ইয়ার্স পরে উনি পেয়েছে, উনি $780 এরকম দেওয়া হয়েছে। কি হয়েছে? ওই যে কিছু কিছু জায়গায় উনি কেয়ারলেস হয়েছিল, এগুলা নিয়ে এখন পুরো দৌড়াদৌড়ি। 22 বছর, আনবিলিভেবল। দ্যাট ওয়াজ আ ফ্রড কেস দো, বাট সো ওকে। এখন জরিমানা কি হতে পারে? জরিমানা হলে আমার মনে হয় একটু উল্লেখ করছি, তবু একটু বলে নিই। সেটা হচ্ছে, একটা তো হচ্ছে ফ্রড কেস ডিফারেন্ট, জেল হতে পারে, জরিমানা হবে, উনি 10-10 বছরও জেলে যেতে পারে, সেটা বিগ কেসেস। কিন্তু নর্মালি হচ্ছে আপনি যদি পে না করেন তাহলে আপনার পেনাল্টি যেটা হয়, মিনিমাম পেমেন্ট হচ্ছে আপনার যতটুকু মিনিমাম ট্যাক্স আপনার ডিউ আছে পুরাটাই আপনার, যদি $520 নিচে থাকে, মিনিমাম পে হচ্ছে 520। আপনি ট্যাক্স ফাইল সময় মতো না করেন, অথবা আপনার যে ট্যাক্সটা ডিউ আছে টোটাল, ওটার হচ্ছে 0.5%। আমি নাম্বারটা ঠিক যদি বলে থাকি। আরেকটা হচ্ছে আপনার এটা হচ্ছে ফাইল না করার জন্য, আরটা হচ্ছে পে না করার জন্য। যেটা আছে পে না করার জন্য 0.25 ও সরি, ফাইল না করার জন্য জরিমানা ছিল 5%। যদি আপনি পে না করেন, ফাইল না করেন 5%, আর যদি পে না করেন 0.5%। দেখেন কত ডিফারেন্স। তার মানে ফাইল করাটা কত জরুরি। আচ্ছা, আরটা হচ্ছে আপনি তো ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট করবেন, যদি আপনার দেনা না থাকে, মানে দিতে না পারেন, অল্প অল্প করে দিতে চান, তখন কিন্তু আবার এটা যতদিন না এটা শেষ হবে ইনস্টলমেন্ট পিরিয়ডটা, লাইক 2 বছর বা 1 বছর, ওটা কিন্তু আবার 0.25% করতে আপনি অ্যাড হইতেই থাকবে। সো অনেকগুলো পেনাল্টি আছে এটা, কয়েক বছরের পরে এটা অনেক ডাবল হয়ে যায়। এবং ওই যে পেনাল্টির কথা আমি বললাম, এটা কিন্তু 5%-এর জায়গায় 25%ও হতে পারে, যদি আনলিমিটেড সময় চলে যায়। ওরা পরে এটা অডিট এবং লিনে যেতে পারে। এবং ওরা আপনার জানেন সেমিয়াপুত, এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে ওরা। আপনি যত ইনকাম করবেন, যতক্ষণ না আপনার ওদের কাছে যে দেনাটা আছেন, যতক্ষণ এটা পরিশোধ না হয়, যা যা ইনকাম করবেন আপনার W2, আপনি কি ব্যাপার, আমার ব্যাংকের টাকা কই, আমার ভাড়া কোথা থেকে দিব? আইআরএস বলছে দিস ইজ মাই মানি, নট ইউর মানি। আপনি তো ওর সাথে অ্যালাইন করেন না, কমপ্লায়েন্স করেন নাই। এটা হলো একটা বড় দাগে যেটা বলি, এটা ভয়ের বিষয়। সেটা হচ্ছে এমনও হইতে পারে ফ্রড বা অনেক বেশি টাকা হয়ে গেলে আপনি তো কমিউনিকেট করেন না, আপনি কোঅপারেট করেন না, তারা কিন্তু আপনার পাসপোর্টও ফ্রিজ করে দিতে পারে। সেটা যে কোনো দেশের হতে পারে। আমেরিকান তো অবশ্যই। আপনি যদি মনে করেন আমি টাকা না দিয়ে বাংলাদেশে চলে যাব, সাউথ আফ্রিকা চলে যাব, পাকিস্তান চলে, ইন্ডিয়া চলে যাব, নো। তারা যেসব দেশের সাথে আমেরিকার ট্রিটি আছে, সেসব দেশের সাথে ওরা স্পেসিফিক পাসপোর্ট নাম্বারে, আইডি নাম্বারে দে ক্যান ট্র্যাক ইউ। তারা আপনার ওই দেশের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে এবং আপনার পাসপোর্টটা দিয়ে নিবে না। এটা অনেক হাই হয়েছে, দুই একটা হয়, আমাদের ভেরি রেয়ার। সো উদ্দেশ্য ভয় দেখানো না, উদ্দেশ্য হচ্ছে আপনি এমন একটা দেশে আসছেন যেটা ল অ্যান্ড অর্ডারে যদি আপনি থাকেন, আপনার কোনো ক্ষতি হবে নিজের না। জন্যই ভালো। নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। আপনার তো এখন আসছে, আপনার তো আরো জেনারেশন আসবে। আমরা যেমন আর সেকেন্ড থার্ড জেনারেশন বা আরো জেনারেশন আসবে, তো তাদের জন্য লেগাসিটা যেন ভালো থাকে, আপনি সুনামটা যেন ধরে রাখেন, সেদিনই আমার মনোযোগ দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আলোচনা শুনলাম, আপনার অনেক দীর্ঘ আলোচনা। যদিও এই বিষয়টা সম্পর্কে আসলে অনেক কিছু জানার আছে, সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে বা অনেক কিছু জানার আছে। তো আমি এরপর আপনার কাছে যে বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই, যে একটা ট্যাক্স সিজন আসার আগেই একজন গুড সিটিজেন, একজন ভালো নাগরিক কিংবা একজন সচেতন করদাতার কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? আর ট্যাক্স রিফান্ড বাড়ানো কিংবা ট্যাক্সের পরিমাণ কমানো যাদেরকে দিতে হয়, কমানোর জন্য বৈধ উপায়ে কি করণীয় আছে, যদি এটা বলতেন আমাদের দর্শকদেরকে। প্রথম প্রশ্ন ছিল হলো কি কি প্রস্তুতি দরকার কি ট্যাক্স কি ফাইল। হ্যাঁ, রাইট। ট্যাক্স সিজন যখন আসছে, প্রথম প্রস্তুতি হচ্ছে আপনার ইনকাম ডকুমেন্ট গুলো সবগুলো আসছে কিনা আপনি নিজে একটা লিস্ট করবেন, নিজের বাসায় খাতা কলমে বা ফোনের মধ্যে, নোটের মধ্যে লিখবেন যে আমি এই জায়গায় কাজ করেছি। প্রত্যেকটা ইনকাম ডকুমেন্ট আপনার ঠিক আসছে কিনা। আপনার যদি ডিপেন্ডেন্ট থাকে, আপনার মা বাবা আপনার ডিপেন্ডেন্ট থাকতে পারে, ছোট ভাই বোন হতে পারে, আপনার বেবি হতে পারে, এই ডিপেন্ডেন্টের বার্থ সার্টিফিকেট, এদের সোশ্যাল, এবং হচ্ছে আপনার নিজের ফটো আইডি, আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ, মানে যারা ট্যাক্স ফাইল করবে যদি জয়েন্ট হয়, অথবা যারা হেড অফ হাউস হয়, তাকে প্রত্যেক ডিপেন্ডেন্টের প্রুফ অফ অ্যাড্রেস বলতে ডাক্তার থেকে একটা চিঠি, স্কুল থেকে একটা চিঠি, যে কোনো কিছু হইতে পারে।
এবং আপনি যদি কোনো ডিডাকশন নিতে চান, আপনি যদি বাড়ির ওনার হন, সেখানকার খরচ, লিজ, বাড়ির প্রাইস কত, ল্যান্ডের ভ্যালু কত, মানে হচ্ছে আপনার যতগুলো ইনকাম ডকুমেন্ট আছে, যতগুলো এক্সপেন্সেস এর ডকুমেন্ট আছে, এগুলো নিয়ে আপনার প্রথম প্রস্তুত। এরপর যেটা বললাম যে প্রত্যেকের সোশ্যাল আইডি এবং নির্ভুলভাবে একটা জায়গায় রেডি করা আপনার যাওয়ার আগে। কারণ আপনি যখন ট্যাক্স প্রফেশনালের কাছে যাবেন, তখন এগুলো নিয়ে যদি আপনি এলোমেলো অবস্থা থাকেন, দুজনেরই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। মানে লাইক একটু ঠান্ডা গোছানো গেলে, যে কোনো আপনি যদি কাউকে দেখেন খুব গোছানো, আপনার দেখতেও ভালো লাগে, লাইক যে কোনো কাজে একটা ফাইল আনছেন সুন্দর করে আছে, ইউ ফিল গুড। একই রকম আমরা যদি সবাই দুই পক্ষ, ট্যাক্স পেয়ার এবং ট্যাক্স প্রফেশনাল, দুজনে যদি কম্বিনেশনটি গোছায় একটা ট্যাক্স রিটার্ন আইআরএস কে আমরা দিই, যদি এটা গোছানো থাকে, দে আর হ্যাপি। আমরা যদি মনে হয় দেয়ার মেসড আপ, আপনিও ঘুম হবে না, তারও ঘুম হবে না, এই আর কি। সো প্রস্তুতি হচ্ছে ইনকাম ডকুমেন্ট, খরচের ডকুমেন্ট, ডিপেন্ডেন্ট সব ডকুমেন্ট নিয়ে যাওয়া। আর দ্বিতীয় কোশ্চেনটা ছিল রিফান্ড বাড়ানো কিংবা ওকে, জি রিফান্ড। ওয়েল, এটা ট্রিকি কোশ্চেন, তবে জি রিফান্ড, আমি যে খুব অভিজ্ঞ লোক আমার কাছে আছে রিফান্ড অনেক বেড়ে যাবে ব্যাপারটা এরকম না। অথবা আরেকজন লোক আছে উনি রিফান্ড যে বাড়ায় দিচ্ছে। রিফান্ড হচ্ছে একটা আম, নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে। আপনার ধরেন ফর এক্সাম্পল, রিফান্ড মানে কি? রিফান্ড মানে হচ্ছে আপনি ধরেন পে চেকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কাজ করেন, আপনার একটা চেক দেয় আপনাকে, বা একটা পে চেক দেয়, বা পে স্টাব দেয়, ওখানে ধরেন আপনি 100 টাকা পার উইকে পান। কিন্তু 100 টাকা কিন্তু আপনার পকেটে যায় না। ওই যেখানে জব করেন ওখানে কিন্তু ওরা ধরেন সব মিলে 8-10 টাকা কেটে রেখে দেয়, আপনাকে 90 টাকা দেয়। ওই যে আপনি 10 টাকা বা 8 টাকা দিচ্ছেন, এটা কাকে দিচ্ছেন? আইআরএস কে দিচ্ছেন, মেডিকেটে দিচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি, নিউ ইয়র্ক স্টেট, সবাইকে মিলে ট্যাক্স গুলো আপনি প্রত্যেক সপ্তাহে 10 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়ে দিচ্ছেন। এক্সকিউজ মি। তখন ট্যাক্স সিজনে যখন আসবে, যখন আমরা হিসাব করে দেখব, উনি তো দেওয়ার কথা হচ্ছে 6 টাকা, তাহলে উনি ওই যে 10 টাকা দিল, 4 টাকা বাড়তি দিয়ে দিছে, ওইটাও আপনাকে ফেরত দিয়ে দেবে। এটাকে বলা হয় রিফান্ড, একটা অ্যাঙ্গেলে আর কি। আরেকটা হচ্ছে আপনি ধরেন দুজন ডিপেন্ডেন্ট আছে, ছোট বেবি আছে 18 বছর নিচে, বা ওদের জন্য আপনি একটা আর্ন ইনকাম ক্রেডিট পাবেন, আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। তারপরে এবার আরো অনেকগুলো ক্রেডিট পাওয়ার পরে টোটাল একটা অ্যামাউন্ট দাঁড়ায়, সেটা আপনাকে দিয়ে দিবে, আপনার পকেটে যাবে। এটা হলো রিফান্ড। এটা কেউ কারো, এটা আমি এরকম না যে কারো পকেট থেকে দিয়ে দিচ্ছে। প্রথমটা হচ্ছে আপনার যে ট্যাক্স এক্সট্রা দিয়েছেন সেটা রিফান্ড দিচ্ছে, আপনার ডিপেন্ডেন্টের কারণে কিছু ক্রেডিট পাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক। আপনি যেটা প্রশ্নটা করেছেন খুবই চমৎকার ভাবে বলেছেন। রিফান্ড তখনই বাড়ার সুযোগ আছে যখন আপনি জানবেন না, এমন কারো কাছে গেলে, বা আপনিও জানবেন না যে আপনার এত ইনকাম ঠিক আছে, কিন্তু আপনার কিছু কিছু এলিজেবল ডিডাকশন আছে, এক্সপেন্সেস আছে, বা খরচ দেখালে আপনি আপনার ইনকাম লেভেলটা একটু কমে যাবে, তার রিফান্ডটা একটু বেড়ে যাবে। অনেকে এই জায়গাটায় মিস করে যে ও মাই গড, ওই জায়গায় গেছি, উনি মনে হয় ভালো। এটা ভালো মানে হচ্ছে আপনার অভিজ্ঞতা নিয়ে ট্যাক্স কোড ফলো করে সিনসিয়ারলি, ইথিক্যালি, লিগালি ঠিক রেখে ওনার ইনকামটা এমন পর্যায়ে নিয়ে আসা যাতে করে ওনার রিফান্ডের পরিমাণটা বেড়ে যায়, ওনার আর্ন ইনকামটা বেড়ে যায়। সো ওই জায়গাটা একটা সুযোগ আছে। তাহলে প্রিপারেশনটা নিয়ে আপনার যদি একটা পয়েন্ট বলে রাখি বিফোর উই ফিনিশ, ডাক্তার এবং লয়ার, এই দুজনের কাছে আপনি যত বেশি সত্য বলবেন তত আপনার লাভ। তো জি আপনি ডাক্তারের কাছে যদি বলেন আপনি কিন্তু মাথা ব্যথা বলছেন, আমার পেটে ব্যথা, আমার হাতের অবস্থা খারাপ, হবে না তো। আপনি বলতে হবে আমার মাথায় ব্যথা, এই জায়গায় সমস্যা, সে মাথাটা এক্সরে করবে। যদিও ভালো ডাক্তার হবে পুরো বডি টেস্ট করতে দেবে, ইসিজি করবে। একই রকম আপনি যদি ট্যাক্স লয়ারের কাছে আসেন, যাদের অভিজ্ঞ, যারা কিন্তু আপনাকে একটা এক্সরে করবে, মিনিং ফিনান্সিয়াল এক্সরে, লাইক ট্যাক্স রিলেটেড, আপনার এটা এটা আছে কিনা, এটা ওটা ভালো। সো দুই পক্ষের সম্মিলিত প্রয়াস এবং অনেস্টি হচ্ছে দ্য বেস্ট রিফান্ডের একমাত্র পথ। এবং বিফোর আই গো, বিগ বিউটিফুল যে বাড়িয়েছে, আমরা বলছি আমেরিকার ইতিহাসের সর্বোচ্চ রিফান্ড পাওয়ার সুযোগ হচ্ছে এই বিলটা। এবং এই বিলের মধ্যে যা যা আছে সেগুলো আপনি ঠিক মতো যদি ইমপ্লিমেন্ট না করেন, আপনি অনেকগুলো ডিডাকশন এবং রিফান্ড মিস করে যাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ দিকে এসে একটু আশাবাদী হলাম, কারণ আমাদের দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চাচ্ছিলেন যে কিভাবে আসলে আর একটু বেশি রিফান্ড পাওয়া যাবে, বা বর্তমান পরিস্থিতিতে এটাই হচ্ছে সবচেয়ে মানে মূল একটা প্রশ্ন। তো যাই হোক, অনেকক্ষণ থেকে আমরা আলোচনা শুনছিলাম, শেষ পর্যন্ত আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা প্রায় 1 ঘন্টা বসে আছি। তো শেষ পর্যায়ে এসে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি তো ল
মানে ফার্ম বা ট্যাক্স ফার্ম পরিচালনা করছেন এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস অনেক দিন ধরে, প্রায় যুগের বেশি সময় ধরে। তো যারা এই ধরনের ব্যবসা মানে এই ব্যবসাতে যারা নতুন করে আসতে চায় তাদের জন্য আপনার কি কি কোনো পরামর্শ বা কি ধরনের পরামর্শ দিবেন আপনি? অ্যামেজিং একটা কোশ্চেন সীমা আপু। আমাদের কমিউনিটিতে বা আমেরিকাতে ট্যাক্স প্রফেশনাল, সত্যিকারের ট্যাক্স প্রফেশনাল আসলে অনেক অভাব। আমাদের এই ওজন পার্ক, আমার তো ওজন পার্ক কেন্দ্রিক আমার অফিস, যদি আমি প্রত্যেকটা স্টেটে কাজ করতে পারি, এখানে আরো যদি 100 জন ট্যাক্স প্রফেশনাল আসে, কোনো প্রবলেম নাই। প্রবলেম নাই বলতে বুঝেছি সবাই ভালো করবে। সো প্রফেশনাল কাজ করতে হলে আপনাকে, আপনি বাংলাদেশের জায়গায় আসছে, তাদের পড়াশোনাটা ইভ্যালুয়েট করে উনি যদি টার্গেট থাকে যে আমি এই প্রফেশনে আসবো, ওনাকে ওনাকে বলতে হবে যে আমি কি অনেস্ট কিনা, আমি কি এই সার্ভিসে আসার জন্য আমার মেন্টাল, ফিজিক্যাল এবং হার্টের মধ্যে সেই স্ট্রেংথ আছে কিনা, আমি বিলিভ করি কিনা আমি যে সার্ভিসটা দিব সেটা সততার সহিত দিব, মানে শুধু টাকা বানানোর জন্য করব না। যদি এই মেন্টালিটি থাকে, ওনার এডুকেশন এবং ভিতরে জেদ থাকে, আপনি জানেন আমেরিকাতে কিন্তু যার ভিতরে আগুন থাকে, অনেস্টি থাকে, তারা কেউ ঠেকাতে পারবে না। আমাদের অন্যান্য দেশে, পৃথিবীর দেশের নাম না বলি, আপনি 10 বার আগালে আপনাকে 100 বার টান দিয়ে ধরবে। কিন্তু আমেরিকা এমন একটা জায়গা, ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য দ্য ফায়ার ইনসাইড ইউ, এটা আপনি আগাইতেই পারবেন। সো আমাদের এই ইন্ডাস্ট্রিতে আগাইতে হলে আপনার লাইসেন্সিং, এডুকেশন অথবা পড়াশোনা যেগুলো আছে সেগুলো সব করবেন। আমি অনেককে হেল্প করার চেষ্টা করছি। আমার যদি কোনো হেল্প কারো কখনো লাগে, মোর দেন ওয়েলকাম এনি টাইম। বিফোর লেট ইউ গো, আমি একটা কুইকলি, আমরা মনে মিস করছি, ট্রাম্প সেভিং অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট কিন্তু এসছে, যাদের নিউবর্ন বেবি আছে, এবার $1,000 করে এটা ওনার অ্যাকাউন্টে যাবে। সো এটা যেন কেউ মিস না করে, আমাদের কাছে আসলে আমরা অ্যাকাউন্ট ওপেন করে একসাথে আমরা করে দিতে পারবো। এটা খুব ভালো একটা আইডিয়া এবার ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। তো আপনি, আপনার কাছ থেকে আসলে শেষ মানে আপনি অনেক কিছু দর্শকদের উদ্দেশ্যে অনেকগুলো পরামর্শ দিয়েছেন। বিশেষ করে এবারকার পরিস্থিতি অনুযায়ী কেউ যেন নিজে নিজে ট্যাক্স ফাইল না করে একজন বিশেষজ্ঞ, ভালো একজন বিশেষজ্ঞের কাছ থেকে ট্যাক্স ফাইল করেন, সে বিষয়ে আপনি বারবার বলেছেন। তারপরও শেষ পর্যন্ত মানে শেষ দিকে এসে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে এবং আপনার মানে প্রতিষ্ঠান সম্পর্কিত যদি কোনো কিছু বলবার থাকে আপনি একটু বলুন, আমরা শেষ করে দেব। শিওর। আমাদের যারা আমাদেরকে দেখছেন বা যখনই দেখবেন, একটাই পরামর্শ হচ্ছে আপনাদের আমেরিকার ট্যাক্স লাইফটা ইজি করার জন্য আপনারা যদি কষ্ট হয়, একটু সময় লাগে, একজন অভিজ্ঞ ট্যাক্স ক্রেডেনশিয়াল যার আছে তার কাছে যাবেন। তাদেরকে কিভাবে চিনবেন? তাদের ওনাদের দেখবেন জনের ভিজিটিং কার্ডে বা ওনার কথা, ওনার নাম যখন লেখা থাকবে, যেমন কুদরতে এলাহি ইএ, ওনার নামের শেষে যদি ইএ লেখা থাকে, সিপিএ লেখা থাকে, ওনারা হচ্ছে ক্রেডেনশিয়াল ট্যাক্স প্রফেশনাল। ওনাদের কাছে গেলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনি সেফ হ্যান্ডে থাকবেন। এই ক্ষেত্রে এলআই ট্যাক্স দীর্ঘদিন থেকে সুরমার সহিত ব্যবসা করে আসছে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 1134 লিবার্টি অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। আমরা এইখানে আমাদের কর্পোরেট অফিসটা, এখানে আমরা বড় একটা টিম, অভিজ্ঞ টিম নিয়ে আমরা অনেকদিন থেকে কাজ করছি। আপনারা যারা আমাদের সার্ভিস নিতে ইন্টারেস্টেড হবেন, উইল বি রিয়েলি হ্যাপি টু সার্ভ ইউ। আমাদের বিশেষত্ব হচ্ছে, আমাদের প্রথম স্লোগানটা হচ্ছে জিরো মিস্টেক, এবং আইআরএস এর রিলেশন প্রবলেমগুলোতে আমরা 100% অনেস্টি এবং আইআরএস, এটাকে বলে ইন্টারনাল রেভিনিউ কোড, ওই কোড অনুযায়ী আমরা সবগুলো করে থাকি। আর আমাদের কাছে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনসার্ন থাকে, আমরা সত্যি খুব আনন্দিত হব আপনাদেরকে সেবা দিয়ে হচ্ছে। এবং আমাদের এবার এলআই ট্যাক্সের পক্ষ থেকে অনেকগুলো রিওয়ার্ড ঘোষণা করেছে, আমাদের সুযোগ থাকে হয়তো এক সেকেন্ডে বলতে পারি। সেটা হচ্ছে, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের যারা ক্লায়েন্ট হবেন এবার, ওখান থেকে একজনকে, যিনি ভাগ্যবান, আমরা ড্রয়ের মাধ্যমে করব, একজনকে আমরা ওমরা হজ ফুল প্যাকেজ দিয়ে ওনাকে আমরাতে পাঠাবো। এটা আমাদের একটা ইচ্ছা। এবং যে ডোনাল্ড ট্রাম্পের কথা যেটা বললাম, যে $1,000 বেবিকে ওনারা এবার দিবে, আমরাও যে কোনো একজন ভাগ্যবান বাচ্চার জন্য $1,000 আমরাও ওই অ্যাকাউন্টে দিয়ে দিব। এবং আমাদের এখান থেকে আরেকটা হচ্ছে $500 গিফট কার্ড আছে। এটা হচ্ছে আমরা জাস্ট উৎসাহের জন্য, একটা কমিউনিটিতে একটা কানেকশন হওয়ার জন্য, সেতু বন্ধনের জন্য এটা করেছি। আমরা চাই যে কমিউনিটির একটা ফিডব্যাক দিতে, গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনসার্ন থাকে, যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের অফিসে, আমাদের ওয়েবসাইট আছে এলআই ট্যাক্স নামে, ফেসবুক আছে এলআই ট্যাক্স নামে, যে কোনো সময় আসলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। থ্যাংক আপনি ইউ সো যদি ভেরি কিছু মাচ। মনে না করেন আপনার ফোন নাম্বারটাও বলতে পারেন যদি বলতে চান।
শিওর, আমাদের অফিস ফোন নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক সব জায়গায় দেওয়া আছে। তবু 646-577-6929। আমি আবারও বলছি, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 1134 লিবার্টি অ্যাভিনিউ, ব্রুকলিন, নিউ ইয়র্ক 11208। এটা ওজন পার্কে, লিবার্টি বিটুইন শেরিডান অ্যান্ড লিঙ্কন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 646-577-6929। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করে আসছি। তো আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ আপনারা দেখলেন হচ্ছে প্রথম আলো ফেসবুক পেজে। এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে prothomalo.ny.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো USA। শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন, আপনিও সঙ্গে থাকুন। আগামী বৃহস্পতিবার আমাদের এই অনুষ্ঠানটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আবারও আমরা অন্য একজন অতিথির সাথে করে আপনাদের সাথে যুক্ত হব এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, জীবন আনন্দের হোক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।